শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের। ট্রাম্পের সঙ্গে আলোচনার কোন পরিকল্পনা নেই বললেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। শেখ হাসিনার বক্তৃতার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দিল বাংলাদেশের ৩২ নম্বরের বাড়ি। সরকারের প্রতিক্রিয়ায় এবং ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনকে তলব। এবং শিকল বেঁধে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের প্রত্যর্পণের ঘটনার ব্যাখ্যা দিলেন জয়শঙ্কর। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই বলেছেন, নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের। ইরানের সর্বোচ্চ নেতার কর্ম ও কীর্তি সংরক্ষণ ও প্রচার বিভাগ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পেজে বিভিন্ন ভাষায় এই মন্তব্য প্রকাশ করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে যখন বিভিন্ন মহল থেকে নানা অযৌক্তিক মন্তব্য করা হচ্ছে, ঠিক তখনই এই বক্তব্য প্রকাশ করা হল। সর্বোচ্চ নেতা এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে ফিলিস্তিনি ভূখণ্ডের মালিকানা কেবল ফিলিস্তিনিদের, অন্য কেউ এর মালিকানা দাবি করতে পারে না। এদিকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির প্রতি স্বৈরাচারী শাহের বিমান বাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক আনুগত্যের বার্ষিকীতে আগামীকাল ইসলামী ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ফোর্সের একদল কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করবেন। 1979 সালের ওই দিনে শাহের বিমান বাহিনীর অফিসাররা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির প্রতি আনুগত্য প্রকাশ করেন। এ কারণে ইরানের ফার্সি 19 বাহমান অর্থাৎ 7 ফেব্রুয়ারিকে বিমান বাহিনী দিবস হিসেবে পালিত হয়। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ বা আলোচনার কোন পরিকল্পনা ইরান সরকারের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাইস প্রেসিডেন্ট আরেফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছা সম্পর্কে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে প্রশাসনের আপাতত তাদের এজেন্ডা এই ধরনের মুখোমুখি আলোচনা নেই। আরেফ বলেন, যদি ট্রাম্প বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, তাহলে বোঝা উচিত যে এটি ইরানের একটি স্থায়ী কৌশল। এ বিষয়ে তিনি ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা জারি করা ধর্মীয় ফতোয়ার কথা উল্লেখ করেন, যেখানে পারমাণবিক অস্ত্র উৎপাদন এবং সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে ইসলামী প্রজাতন্ত্র ধারাবাহিকভাবে সকল ক্ষেত্রে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি স্পষ্ট কৌশল বজায় রেখেছে। তিনি বলেন, আমরা মোটেও যুদ্ধ চাইছি না, তবে আমরা নিজেদেরকে রক্ষার জন্য যা করার করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর তার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল সম্বলিত স্মারকলিপি স্বাক্ষরকে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি। একই সঙ্গে একে একটি ব্যর্থ অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় আরাকচি বলেছেন যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহালের সিদ্ধান্ত ইরানকে আবার সর্বোচ্চ প্রতিরোধে বাধ্য করবে। বুদ্ধিমান ব্যক্তিদের সর্বোচ্চ প্রজ্ঞা বেছে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আরাকচি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এমন বাস্তব নিশ্চয়তা প্রদান করা মোটেও কঠিন নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলত তিনি তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন। ইরানে দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোনবাহী রণতরী পারস্য উপসাগরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবহরে যোগ দিয়েছে। আজ ইরানের দক্ষিণ পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত সমুদ্র বন্দর আব্বাসে আইআরজিসি কমান্ডার শহীদ বাহমান বাকরি নামে নামকরণ করা ড্রোনবাহী রণতরীটি বাহিনীর নৌবহরে যোগ দিয়েছে। 180 মিটার দীর্ঘ রানওয়ে থাকা শহীদ বাকরি রণতরী সমুদ্রে ড্রোন এবং হেলিকপ্টার মিশনের জন্য
জন্য একটি মোবাইল নৌ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসেরি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বলেন, একটি বাণিজ্যিক জাহাজকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করতে 2 বছর সময় লেগেছে। তাংসেরি আরো বলেন, এই রণতরীটি যেহেতু স্বল্প ও মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সজ্জিত, তাই এটি বিভিন্ন ধরনের ছোট বিমান এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সাথে লড়াই করতে সক্ষম। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, ইরানের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জামের 90% দেশের ভেতরেই উৎপাদিত হয়। তিনি আজ সকালে পারস্য উপসাগরে ড্রোনবাহী রণতরী উদ্বোধনের সময় একথা বলেন। জেনারেল বাকেরি আরও বলেন, অন্য কোন জাতি হলে নিষেধাজ্ঞার কারণে ধসে পড়ত, কিন্তু ইরানি জাতি উল্টো দিন দিন এগিয়ে যাচ্ছে এবং সামরিক ক্ষেত্রে যা অর্জিত হয়েছে তা সম্পূর্ণ ব্যতিক্রমী। ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়িটির অনেকটাই ভেঙে ফেলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডি 32 নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাতে ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। এদিকে ধানমন্ডি 5-এ অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি এবং কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাবনা, বরিশাল, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে বাংলাদেশের রাজধানী ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। এই ঘটনাকে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। ওদিকে ভারতের দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য বিবৃতি দেয় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া ইন্টারনেট ও স্যাটেলাইটে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে। রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +989937942441 নাম্বারটি আবারও বলছি, +989937942441। আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আমরা ফিরে এলাম বিশ্ব সংবাদে।
আমেরিকা থেকে 205 জন অবৈধ ভারতীয়কে হাতকড়া পরিয়ে শেকলে বেঁধে দেশটির অমৃতসরে ফেরত পাঠানোকে কেন্দ্র করে আজ রাজ্যসভায় বিক্ষোভের মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিরোধীদের বিক্ষোভের মুখে জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, বিতাড়িত অবৈধ অভিবাসীদের সঙ্গে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল। তিনি বলেন, এটা নতুন কোনো ঘটনা নয়, আর এমন ঘটনা শুধু ভারতীয়দের সঙ্গে হচ্ছে না, প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের সঙ্গেই হচ্ছে। অবৈধদের ফেরত পাঠানোর অধিকার রয়েছে এবং প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়া উচিত। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন রয়েছে বলে জানিয়ে কার্যত ট্রাম্প সরকারের হাতকড়া শিকলের পক্ষেই কথা বললেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর বলেন, মহিলা ও শিশুদের শেকল ও হাতকড়া পরানো হয়নি। তবে পিটিআই এর খবরে বলা হয়েছে, অমৃতসরে ফেরত আসা অবৈধ অভিবাসীদের কয়েকজন জানিয়েছেন পুরো বিমান যাত্রাতেই তাদের হাত পা বাঁধা ছিল। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সেখানকার জনগণকে সরিয়ে গাজা ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা সরাসরি এবং দৃঢ় ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার কঠোর নিন্দা করছে তেহরান। ট্রাম্পের এই পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরায়েলের সীমান্ত বৃদ্ধির পরিকল্পনা এবং ফিলিস্তিনি জনগোষ্ঠীর পরিচয় মুছে ফেলার ভয়াবহ নীল নকশা বলে মন্তব্য করেন ইসমাইল বাকাই। তিনি বলেন, গাজা উপত্যকা পরিষ্কার করার নামে জোরপূর্বক সেখানকার লোকজনকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রকৃতপক্ষে ইহুদিবাদী ইসরায়েলের হিসেবি এজেন্ডা, যার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলা। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ গাজা উপত্যকার রাফায় এবং ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। বার্তা সংস্থা ইনের বরাত দিয়ে প্রাসুরে জানিয়েছে, গতকাল রাফা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া বুলেটে 13 বছর বয়সী ফিলিস্তিনি শিশু হামজা আল হামজ শহীদ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাফা শহরের আল আউদা এলাকায় ইসরায়েলি সেনারা শিশুটিকে লক্ষ্য করে গুলি চালায়। এর ফলে সে আহত হয় এবং হাসপাতালে পাঠানো হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ নিয়ে গাজায় ইসরায়েলি সেনাদের হাতে শহীদ হওয়া ফিলিস্তিনের সংখ্যা 3 জনে পৌঁছাল। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্বসংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের প্রচেষ্টার পাশাপাশি জর্ডান নদীর পশ্চিম তীরের উপর ইসরায়েলের কর্তৃত্বকে স্বীকৃতি দেওয়ার পায়তারা করছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার। বিভিন্ন খবরে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের প্রচেষ্টার পাশাপাশি জর্ডান নদীর পশ্চিম তীরের উপর ইসরায়েলের কর্তৃত্বকে স্বীকৃতি দেওয়ার পায়তারা করছেন। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন পরিকল্পনার যৌক্তিকতা প্রমাণ করতে 15 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলিদের দ্বারা সৃষ্ট ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে বলেছেন, গাজা উপত্যকা ফিলিস্তিনিদের জন্য এখন আর উপযুক্ত জায়গা নয় এবং তাদেরকে অবশ্যই ভালো ও নতুন জায়গা দিতে হবে। পার্স টুডে জানিয়েছে, মার্কিন সরকারের এই নতুন অবস্থান থেকে বোঝা যায় যে ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগিতায় অবশিষ্ট ফিলিস্তিনি ভূমি নিজেদের মধ্যে ভাগ করে নিতে চান। এর আগে ট্রাম্প বলেছিলেন যে গাজার ধ্বংসাবশেষ পুনর্গঠনের জন্য গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের মিশর ও জর্দানে স্থানান্তরিত করা উচিত। কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট আরো এক ধাপ এগিয়ে গাজার উপর পূর্ণ কর্তৃত্ব এবং ভূমধ্যসাগরের পূর্ব তীরে অবস্থিত এই ছোট ঘনবসতিপূর্ণ এলাকার মালিকানার দাবি করেছেন।
ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি তার যৌবনে ভবন নির্মাণ শিল্পে কাজ করতেন এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে তিনি মানবিক অজুহাতে যুদ্ধবিধ্বস্ত গাজার অধিবাসীদের অন্যত্র অপসারণ এবং সেখানে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো পুনর্নির্মাণের কথা বলছেন। এই যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের মতামত নেওয়ারও প্রয়োজন বোধ করছেন না। তিনি গাজায় বসবাসকারী 25 লাখ মানুষকে বাস্তুচ্যুত করার কথা বলেছেন। অন্যদিকে 30 লাখেরও বেশি ফিলিস্তিনি জনসংখ্যা অধ্যুষিত পশ্চিম তীরকে 1948 সালে ইসরায়েলের দখলীকৃত অঞ্চলের সাথে সংযুক্তির সম্ভাবনার কথাও বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইচ্ছা থেকে বোঝা যায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের চিন্তা ভাবনা থেকে বর্তমান মার্কিন প্রশাসন সরে এসেছে বলে ধারণা করা হচ্ছে এবং এটাও বোঝা যায় যে তারা অবশিষ্ট ফিলিস্তিনি অঞ্চলগুলো দখল করবে। অবশ্য এখন পর্যন্ত সমস্ত আরব দেশ সর্বসম্মতভাবে ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর এবং জর্দানে স্থানান্তরিত করার ধারণার বিরোধিতা করেছে। তবে এমন আশঙ্কাও করা হচ্ছে যে ট্রাম্প আরব দেশগুলো বিশেষ করে মিশর ও জর্দানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর রাজনৈতিক অর্থনৈতিক প্রভাবকে কাজে লাগানোর পাশাপাশি হুমকির ভাষাও প্রয়োগ করবে। অন্য কথায়, যদি মার্কিন সেনাবাহিনীকে গাজায় পাঠানো হয় এবং এ অঞ্চলের উপর দখলদারিত্ব কায়েম করে এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে মিশরে প্রবেশ করতে বাধ্য করা হয়, তাহলে কায়রো এই পদক্ষেপ ঠেকানোর সাহস পাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে 80 বছর ধরে দখলদারিত্ব, যুদ্ধ এবং হত্যাযজ্ঞের মুখেও ফিলিস্তিনি জাতি তাদের ভূমি মুক্ত করার আদর্শ ত্যাগ করেনি। তারা চুপ থাকবে না এবং মার্কিন দখলদারিত্বের কাছে আত্মসমর্পণ করবে না। অতএব পশ্চিম এশীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জন্য শান্তিপূর্ণ জীবন প্রদানে ট্রাম্পের দাবির বিপরীতে নতুন মার্কিন প্রেসিডেন্ট আসলে পশ্চিম এশীয় অঞ্চলে নতুন যুদ্ধের আগুন জ্বালাতে চাইছেন, যার আগুন কেবল এ অঞ্চলের দেশগুলোকেই পোড়াবে না, ইসরায়েলকেও জ্বালিয়ে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, যখন লাখ লাখ ফিলিস্তিনির উপর অবিচার নির্যাতন দূর হবে এবং তারা তাদের স্বপ্নের দেশ অর্জন করবে, কেবল তখন ফিলিস্তিনের ভূমিতে শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে গাজায় মার্কিন মালিকানার দাবি এবং পশ্চিম তীরের উপর ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মূলত ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলার চক্রান্ত চলছে।